দুই, মা কিন্তু জানতে চেয়েছে যে সুপর্ণার কি হয়েছে। তুই এইভাবে দাঁড়িয়ে না থেকে একটা হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা কর, অন্তত ডাক্তারকে ফোন করার ব্যবস্থা কর। ডাক্তারের কাছে যেতে হবে। এই তো জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে। ওকে ধরো, ওকে ধরো। হ্যাঁ, কি জানিস তো দুই, আমি তো তোর দাদা, যদিও সেই সম্মানটা তুই আমায় কোনোদিনই দিসনি, আমি নাটক করি বলে আমায় কোনোদিন পাত্তাও দিসনি, কিন্তু আমি আমার এক নাটকে একদম তোর মতন একটা ক্যারেক্টার প্লে করেছিলাম। মানে আমার নাটকে একদম তোর মতন একটা চরিত্র করেছিলাম। আমার নাটকের সেই চরিত্র গুরুজনদের সাথে, স্ত্রীর সাথে খুব দুর্ব্যবহার করতো, খুব খারাপ ব্যবহার করতো। তুই কি বলছিস? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। জানা, সবটা তো বলিনি, বুঝবি কি করে? সেই নাটকে আমি খুব ভালো পাঠ করতাম, জানিস তো, কিন্তু কি হলো, কদিন পর থেকে নাটকের সেই পাঠটাই বাদ দিয়ে দিল। পরে বুঝতে পারলাম যে মানুষ আমাকে খুব অপছন্দ করছিল, ঘেন্না করছিল। তাই বলি কি ভাই আমার, মানুষের অপছন্দের বা ঘেন্নার পাত্র হয়ে উঠিস না। স্যার, এই যে সুপর্ণার অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাটা না, এটার মধ্যে আমার কোনো দোষ নেই। ফালতু আমায় জ্ঞান দিতে আসিস না। আমি যে কার সঙ্গে ঘর করছি সে আমিই জানি। এইরকম মেয়ে কারোর বউ হতে পারে? এরকম ক্যাবলা শান্ত গাইয়া প্রকৃতির মেয়ে আমার বউ হতে পারে? এদিকে একটা মিচকে শয়তান। আমার তো কোনোদিন এরকম মনে হয়নি রে দই। তোর মনে হয়নি না? তুই মানুষ চিনিস ঠিক করে? একদম চিনি। আমি তো নাটক করি, আমাকে না ভালো খারাপ দুটোই চোখের সামনে দেখতে হয়, বুঝতে হয়। আর ওই যে বললাম, দরকার পড়লে সেরকম খারাপ পাঠও করতে হয়। তুই ব্যাপারটা বুঝতেই পারছিস না যে সুপর্ণার এই অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাটা পুরোটা একটা নাটক। ও পুরোটা সিম্প্যাথি নেওয়ার জন্য করছে, এরকম নাটক করছে। বাহ 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 বাহ, কি বুদ্ধি ভাই তোর। হ্যাঁ, যাকে তুই না এই কথাগুলো মা বাবাকে গিয়ে বলিস, কারণ মা বাবাই তো তোর জন্য সুপর্ণাকে খুঁজে এনে দিয়েছে। মাকে বলিস কেমন? হঠাৎ কি হলো? মেয়েটা আমার অজ্ঞান হয়ে গেল কি করে? সেটা তো জামাই বাবু ভালো জানবে। উনি তাই ঘরে ছিলেন। কি হলো জামাই বাবু? কি হয়েছে আমার দিদি ভাই? হঠাৎ করে ভাবে অজ্ঞান হয়ে গেল কি করে? আপনি এটা কেন বুঝতে পারেন না যে আপনি আমার বাবা মাকে অপমান করছেন, সেই সাথে সাথে নিজের বাবা মাকেও অপমান করছেন? তুই কি এটা জানিস না যে তোকে সন্তান ভাবতে আমার গাটা শিউরে ওঠে? আমি অপরাধ বোধে ভুগি যখন ভাবি যে এই সেজে বৌমার মতো একটা মিষ্টি নিরীহ শান্ত মেয়ের জীবনটা আমি তোর জীবনের সঙ্গে জুড়ে দিয়েছি। হ্যালো হ্যালো, না আমি আজকে যেতে পারবো না। না, আমার কথাটা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে। সমস্যা, সুপর্ণা দুম করে আমাদের বেডরুমের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। আরে ওই রকম কিচ্ছু না। সুপর্ণার সঙ্গে আমার আজ অব্দি সুপর্ণার সঙ্গে ওরকম কোনো সম্পর্কই তৈরি হয়নি। আমার কথার বিশ্বাস করো, তুমি আমায় বিশ্বাস করো তো? ওই মেজদা
সুপর্ণার বাবা মা সবাই সুপর্ণাকে বাইরে নিয়ে গেছে। কি করে আমি সিম্পল একটা নাটক করছে সুপর্ণা। আমি গিয়ে দেখছি কি হচ্ছে। আমি তোমাকে জানাচ্ছি। আমি দেখো, আমার ক্রাইসিসটা তুমি একটু বোঝার চেষ্টা করবো। আমি করছি, ফোন করছি, একটু সামনে নিয়ে ফোন করছি। অপু, অপু, তোমরা আচ্ছা, বলছি যে দিদিভাইয়ের কোনো খবর পেলে গো? হ্যাঁ, মেজদা ভাই ফোন করেছিল। কি বললো? দিদিভাই কেমন আছে এখন? মেজদা ভাই বললো সেজবতীর জ্ঞান ফিরেছে। সত্যি? থ্যাংক গড। আচ্ছা, তাহলে দিদিভাইকে তো আজকেই ছুটি দিয়ে দেবে, মানে আজকেই বাড়ি ফিরে আসবে, তাই না? শোনো না, বলছি মেজদা ভাই ফোন করে বললো যে সেজ বৌদির জ্ঞান ফিরলে ও কিন্তু ভীষণ দুর্বল, তাই ডাক্তার বলেছে এখনো 2 দিন অবজারভেশনে রাখবে। ও, তা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন বলো তো? বলছি কি, মেজ ঠাকুরপো বললো ডাক্তার বলেছে খুব দুশ্চিন্তার জন্য এটা হয়েছে। তা তো হবেই, জামাইবাবু দিদিভাইয়ের সঙ্গে যা খারাপ ব্যবহার করে। হসপিটালেও এরকম খারাপ ব্যবহার করেনি তো। ওখানে তো মা বাবা ছিল, মা বাবার সামনে এরকম ব্যবহার করলে তো মা বাবা বুঝে যাবে। আর মা বাবা এখন কোথায়? হসপিটালে না বাড়ি ফিরে এসছে? না না ছোট বৌদি, ওনারা ওখানেই আছেন। মেজদা ভাই বললো যে যতক্ষণ না সেজে বৌদি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন ওনারা ওখানেই থাকবেন। তাহলে তো আমাকে একবার যেতে হয় ওখানে। অপু, অপু বলছি কি, তুমি এত হুটোপাটি করো না গো, একটু ঠান্ডা হও, একটু শান্ত হও। বড় বৌদি, তুমি বুঝতে পারছো না আমার দিদি ভাই অসুস্থ। আমি কি করে শান্ত হব? অপু, অপু আমি বুঝতে পারছি গো। আমার তো দিদি ভাইয়ের প্রতি একটা দায়িত্ব আছে, তাই না? বলো তো। হ্যাঁ অপু, দায়িত্ব আছে, কিন্তু কাল বাড়িতে অন্নপূর্ণা পুজোর দায়িত্ব তুমি নিয়েছো অপু। সেটা সেটা কি হবে? এই বাড়ির অন্নপূর্ণার পুজোর দায়িত্ব অনেক বড় দায়িত্ব। আর যে পুরোহিত মশাই যে এই বাড়ির পুজো করে উনি খুব কড়া মানুষ। পুজোর জোগাড়ে যদি একটু ভুল ত্রুটি হয় না, উনি খুব রেগে যান। এটাও হতে পারে যে উনি পুজো ছেড়ে উঠে চলে গেলেন। হ্যাঁ গো হ্যাঁ, তাই বলছি, যখন দায়িত্ব নিয়েছো, প্রতিজ্ঞা করেছো যে পুজোটা ভালো মতো করবে, তখন তোমাকে করতেই হবে। হ্যাঁ, এটা হতে পারে যে আমি তোমাকে সাহায্য করলাম, কিন্তু সবসময় তো আমি তোমার পাশে নাও থাকতে পারি অপু। আর আমাকে বা বর্ষাকে জেঠিমণি কিছুতেই এই দায়িত্বগুলো নিতে দেবে না। সেক্ষেত্রে তোমাকে সবটা একাই করতে হবে। তাই বলছি, একটু ভেবে চিন্তে ঠান্ডা মাথায় যা করার করো। আমরা সবাই চাই যাতে তুমি সুষ্ঠুভাবে পুজোটা করতে পারো। ছোট বৌদি ভাই, বলছি কি এখনো না সময় আছে। এই পুজো আচ্ছার ব্যাপারে মনে মনে কনফিডেন্ট না থাকো, তাহলে তুমি এক্ষুনি জেঠিমণিকে গিয়ে সবটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ অপু, তোমার যদি মনে হয় তুমি পারবে না, তাহলে করো না, ছেড়ে দাও। মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে সরে এসো অপু। কারণ কাল যদি ঠাকুর মশাই পুজোয় বসে রেগে গিয়ে উঠে যায় না, তাহলে অনর্থ হয়ে যাবে, সর্বনাশের শেষ থাকবে না গো। মা যখন মানত করেছে তখন পুজো হবেই, তুমি না থাকলেও হতো। তাই বলছি, যা করবে একটু ভেবে চিন্তে করো। এবছর না হয় তুমি নিয়ম কানুনগুলো শিখে নিলে, পরের বছর না হয় তুমি পুজোর দায়িত্বটা নাও। না বড় বৌদি, আমি যখন একবার অন্নপূর্ণা পুজোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি, আমি সেটা পালন করবই। আমি আন্টি ওয়ানের কাছ থেকে সমস্ত নিয়ম কানুন জেনে নেব, আর সন্ধ্যাবেলায় পুরোহিত মশাই এসে তো ফর্দটা দিয়ে যাবে। তুমি সত্যি সত্যি পারবে তো? পারবো। অপু, এটা কিন্তু লুচি আলুর দম বানানো নয় যে তুমি চট করে শিখে নেবে। এটা হলো সংস্কার, নিয়ম, শুভ অশুভর প্রশ্ন। আমি জানি বড় বৌদি, অপুর কাছে লুচি আলুর দম বানানো কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না।
সেটা যখন আন্টিমান আমাকে শিখিয়ে দিয়েছে, তখন পুজোর নিয়ম কানুনও উনি আমায় শিখিয়ে দেবেন। আন্টিমান যে এবারের মা অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা কাউকে ফিরিয়ে দেন না, নিরাশ করেন না, উনিও আমায় নিরাশ করবেন না। আমি জানি, আমি যদি আমার দায়িত্ব পালনে বিফল হইও, আন্টিমান আমাকে সাফল্যের পথ দেখাবেন, এটা আমার বিশ্বাস। অদ্ভুত মেয়ে তুই অপু, আমার উপর এত বিশ্বাস, এত ভরসা। সে তুই যতই জিনিসপত্র এনে দে, পুজোর আয়োজন কিন্তু ওকে একা হাতে করতে হবে। হ্যাঁ, স্বামী সব জিনিসপত্র এনে দিয়েছে বলে ও যেন নাকে সর্ষের তেল দিয়ে না ঘুমায়। কিন্তু মা, আমি বলছিলাম যে পুজোর সমস্ত আয়োজন কি করে কিভাবে হবে সেগুলো তো অপুকে বলে দিতে হবে, তাই না? সেটা তোমাকে না ভাবলেও চলবে। বাবা দীপু, তুই কিন্তু দেখিস বউকে লুকিয়ে লুকিয়ে আবার সাহায্য করতে চলে আসিস না, কেমন? না না, আমি দীপু বাবুকে ঠাকুর ঘরে ঢুকতেই দেব না, আমি একাই সব কাজ করব। একা একা করার কি নমুনা সেটা তো আমরা সবাই দেখেছি ওই লুচি আলুর দম বানানোর সময়। ওটা তো এমনি একটা কাজ ছিল, আর এটা হলো পুজোর কাজ। পুজোর কাজে ভুল করে কি আমি এবারের ক্ষতি করতে পারি? পারিস না, একেবারেই পারিস না। যে মেয়ে এই পরিবারের মান সম্মানের কথা ভেবে নিজের চাকরি পাওয়ার স্বপ্নটাকে জলাঞ্জলি দিতে পারে, সে মেয়ে এই পরিবারের কোনো অনর্থ ঘটতে দিতে পারে না, এই বিশ্বাস আমার আছে। বাবা, এই পরিবারের মঙ্গলের সাথে সাথে আমি আমার দিদি ভাইয়ের সুস্থতা কামনাতেও এই পুজো করব। যদি মা অন্নপূর্ণা কুপিত হন, তাহলে তো আমার দিদি ভাইয়েরও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণে বুঝলাম। তাহলে তুমি সবকিছু তোমার দিদির জন্য করছো? কেন মেজো বৌদি, দিদি ভাই কি এই পরিবারের অংশ নয়? তোমার জায়গা এই পরিবারে যেমন, আমার দিদি ভাইয়ের জায়গাও তেমন। আর তোমরা কি চাও না আমার দিদি ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক? আন্টিমান, আপনি শুধু আমায় একটু বলে দেবেন আর বুঝিয়ে দেবেন। তাহলে ওই কথাই রইল, কাল সকাল সকাল আমি চলে আসবো, পুজোর সব জোগাড় করে আপনারা রাখবেন। তাহলে আজ উঠি। আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলুন চলুন। হ্যাঁ রে দীপু, তুই কলকাতায় বইপাড়ায় কেন গিয়েছিলি? হ্যাঁ সত্যিই তো দীপু, তুমি কলেজ স্ট্রিটে কিসের প্রয়োজনে গিয়েছিলে? না মানে আমি একজন পুরনো বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম মা। আচ্ছা, সেজ বৌদি এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল, এখন হসপিটালেই রাখবে। তাহলে আমি একটা কাজ করি, আমি এখন একটু হাসপাতাল থেকে ঘুরে আসি, যদি ওখানে আমাকে কোনো দরকার পড়ে। আরে বাবা, ওখানে তো সবাই আছে, মেজো খোকা, সেজো খোকা, সেজো বৌমার বাবা মা সবাই আছে তো। ও, ওনারা সবাই এসে পড়েছেন? কোথায়? আমি কিছু জানি না তো। আরে বাবা, জানবি কি করে? ওনারা তো সকালেই এসেছিলেন, সেটাও আবার না জানিয়ে। ও, ওনারা এসেছিলেন তোকে আর সেজো খোকাকে ওই জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে। আচ্ছা আচ্ছা। শোন দীপু, তোর আর ওই হাসপাতালে যাওয়ার দরকার নেই আজকে। তুই ওই পুজোর বাজার হাট কেনাকাটা এগুলো একটু সামলে দে বাবা। হ্যাঁ, কাল আগে বাড়িতে পুজোটা হয়ে যাক, তারপর ওই পুজোর ফুল নিয়ে আমি হসপিটালে যাব দিদি ভাইয়ের মাথায় ছোঁয়াতে। এই যে মেয়ে, তোমার বাবা মাকে হাসপাতালে ফোন করে বলবে তারা যেন হাসপাতাল থেকে শটানি সোনারগঞ্জে না ফিরে যায়, আমার বাড়িতে যেন আসে, কথা আছে।
হ্যাঁ রে দিদি, ওনাদের সঙ্গে কথা বলা তো খুব দরকার। ওনাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে ওনারা ওনাদের মেয়েদের কোনো কাজকর্মই শেখাননি। সেটা তো ওদের বলতে হবে না, ওনাদের বুঝিয়ে দিতে হবে, খুব দরকার। না, তাহলে ওনাদের সাথে আমি জামাই ষষ্ঠী নিয়ে কথা বলতে চাই। মা, তুমি রাগ করো না প্লিজ। এগুলো তো আমি তোমার জন্যই কেটেছি। একটু এবড়ো খেবড়ো হয়েছে, তুমি এবারটা খেয়ে নাও। আমি পরের বারে কথা দিচ্ছি খুব ভালো করে ফল কাটা শিখে নেব, ঠিক আছে? হ্যাঁ, আমি এবার আলপনাটা দিয়ে নি। যা, খড়ি মাটির ঠোঙাটা তো এখানেই রেখেছিলাম, কোথায় চলে গেল? চাপ বাবা। ইস, আমার তো আগেই গুলে রাখা উচিত ছিল। এবার তো আমি ঠোঙাটাই খুঁজে পাচ্ছি না। বাবা, 7:30 বেজে গেল। ঠাকুর মশাই তো 9টার মধ্যে চলে আসবেন। আমি যদি এখনো আলপনা দিতে না পারি তাহলে ওটা শোকাবে কখন, আর পুজোই বা শুরু হবে কখন? এই নিন খড়ি মাটি গোলা। এটুকু সাহায্য তো আমি আপনাকে করতেই পারি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আপনি যান। আচ্ছা ঠিক আছে, যাব মানে? কেন যাব? আগে দেখি আপনি কেমন আলপনা আঁকেন। আলপনা আঁকার অভ্যাস আছে তো? সেটা এখন আপনার না জানলেও চলবে। পরে সবার সাথে এসে দেখবেন আমি কেমন আলপনা দিয়েছি। কেন, থাকি না একটু? না বাবা, থাকার কোনো দরকার নেই। পরে আবার সবাইকে গিয়ে বলবেন অপু তো কোনো কাজই পারে না, ওকে তো আমি সব কাজে সাহায্য করেছি। চাপ বাবা, আমি এরকম কেন বলতে যাব? আচ্ছা আমি কি সাহায্য করেছি যে বলতে যাব? এই তো দেখুন না, ড্রয়িং রুমে সবাই আড্ডা মারছে, চা খাচ্ছে, আমি সবাইকে কত বড় মুখ করে বলে আসলাম জানেন, যে অপু সব কাজ নিজে সামলাচ্ছে, শুধুমাত্র ভোগটা বড় বৌদি করছে, বাকি সব কাজ অপু একা সামলাচ্ছে। হ্যাঁ তো, আমি তো সব কাজ একা একাই করছি। এই খড়ি মাটিটুকু আমি নিজেই গুলে নিতে পারতাম। এই কাজটা করে শুধু শুধু চুচো মেরে আমার হাতটা গন্ধ করলেন। আচ্ছা বাবা আচ্ছা, পুজোর দিনে এসব আজে বাজে কথা মুখে আনতে নেই। তাছাড়া অপু, আমার একটু ইচ্ছে হয় না আপনাকে হেল্প করি? না না, আমার কারুর হেল্প লাগবে না। মা অন্নপূর্ণা, তুমি কিন্তু সাক্ষী আছো, আমি কারুর সাহায্য নিইনি। দীপবাবু নিজেই যেচে এসেছেন আমায় সাহায্য করতে। আলপনা দেওয়ার জন্য খড়ি মাটি গুলে এনে দিয়েছেন। আমি কিন্তু আচ্ছা বাবা আচ্ছা, এটা নিয়ে এত কথা বলার আপনার কোনো দরকার নেই। আপনি বরং মাথা ঠান্ডা করে নিজের মতো করে আলপনাটা দিন, আমি চলে যাচ্ছি। এই নিন ধরুন, এটা ধরুন। তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো।
সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন বেঁকে আলে অন্তরালে স্বপ্ন রেখে যায় জোনাকির গানে আদরের টানে এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী তারায় মন বলেছে তোর সাথে যাব তোকে নিয়ে চল আজকে হারাবো আলপনাটা তাহলে তুই সম্পূর্ণ করে দে না দিদি ভাই। দাঁড়া, আমি এঁকে দিচ্ছি। এই আলপনা পুজোর জোগাড় করা সবই তো আমি তোর কাছ থেকে শিখেছি। বাড়িতে তুই যেভাবে পুজোর আয়োজন করতিস সেটা মনে করে করেই তো আমি আজকে এই আয়োজনটা করেছি। আমি জানি কিছু খামতি হয়তো থেকে গেছে, কিছু ভুল ত্রুটি রয়েই গেছে, কিন্তু আমার বিশ্বাস আমার এই ভুল ত্রুটিগুলো তুই এসেই সামলে দিবি। সবটা আবার ঠিক করে না হলে যে আন্টিমান খুব রেগে যাবে বল। কেউ রেগে যাবে না অপু, আমি আমার বোনকে খুব ভালো করে জানি। আমার বিশ্বাস আমার বোন এবাড়ির সবার মন জয় করে নেবে। ঠিক একদিন তুই পারবি, দেখিস সব কাজ শিখে নিতে পারবি তুই। ছোট ঠাকুরপো মানে তোর দীপু বাবু, দীপু বাবু তোকে খুব বিশ্বাস করে, খুব ভরসা করে তোকে। ছোট ঠাকুরপো তোর পাশে থাকলে তোকে কেউ কখনো হারাতেই পারবে না। তুই দেখিস এইভাবেই তুই জীবনের প্রতিটা যুদ্ধ জয় করবি, এই বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করবি। এ বাড়ির সবাই তোকে খুব ভালোবাসবে, খুব ভরসা করবে তোকে। তোর এই দিদি ভাইয়ের কথাটা তুই মিলিয়ে নিস। আর জামাই বাবু? জামাইবাবু তো আমায় পছন্দই করে না, আর আমায় পছন্দ করে না বলে তোকেও সহ্য করতে পারে না দিদি ভাই, অপমান করে। সবার মন জয় করলেই তো হবে না, এবার আমাকে তোর সুখের দায়িত্বটাও যে নিতে হবে দিদি ভাই। জামাইবাবু দিনের পর দিন তোকে অপমান করবে, কষ্ট দেবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না রে। তুই আর কি করবি অপু, সবই আমার ভাগ্য। কপালে যা আছে তাই তো হবে বল। না দিদি ভাই, এই কপাল ভাগ্য এগুলো শুধুমাত্র একটা অজুহাত। মনের জোর থাকলে আর মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকলে মানুষ যে কোনো বাধা পেরোতে পারে দিদি ভাই। দাঁড়া, আমি দেখে আসি কে এলো। যাব বাবা, কেউই তো নেই। শোন না দিদি ভাই, দিদি ভাই শোন না, দিদি ভাই, দিদি ভাই কোথায় গেলি? ও বুঝতে পেরেছি, আমি তার মানে এতক্ষণ দিদি ভাইকে কল্পনা করছিলাম। আর করবো নাই বা কেন, আমি তো তোকে খুব মিস করছি রে। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার কাছে চলে আয়। হ্যাঁ চলে আয় না রে। না না, আমি চোখে জল আনবো না। মা বলে পুজোর আয়োজন করার সময় চোখে জল ফেলতে নেই। দেখেছো মা অন্নপূর্ণা,
আমার দিদিভাই এসেছিল আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য। ওই যে আলপনার খালি জায়গাটা, বলে গেল ওখানে ফুল এঁকে ভরাট করে দিতে। আসলে কি বলতো, আমার দিদিভাই আমাকে খুব ভালোবাসে, খুব। আর তাই তো হসপিটালে থেকে ওর মনটা আমার কাছেই পড়ে আছে। ও জানো তো আমার জন্য টেনশন করছে, ভাবছে এই অপু কিচ্ছু করতে পারবে না, ভয় পাচ্ছে। জানো, ছোটবেলায় যখন বাবা আমাকে মারতো, বাবা কি গরম, আর তো কোনো কাপড়ও নেই। যাই একটা কাপড় নিয়ে আসি। হে মা অন্নপূর্ণা, তুমি আমাকে একটা দারুণ সুযোগ করে দিয়েছো। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি সমস্ত ভোগের প্রসাদ নষ্ট করে দেব। জয় মা, জয় মা, তোমাকে আমি 5 টাকার ভোগ চড়াবো। না না, একদম সময় নষ্ট করা যাবে না, কেউ আসার আগে আমি কাজটা সেরে ফেলতে হবে। ব্যাস, আমার ভোগের প্রসাদ নষ্ট করা হয়ে গেছে। আমি এবারে যাই বাবা, পালাই। কি হলো দীপু বাবু, আপনি যে এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন? আবার তো কেউ দেখলে বলবে যে আমি আপনাকে হেল্প করার জন্য এখানে রেখে দিয়েছি। জান বলছি। আর এমনিতেও যত দোষ অপু ঘোষ। অপু ঘোষ মানে? আপনি আমার ঘোষ হলেন কবে থেকে? এই দীপুটা খুব বাজে বাজে কথা বলতে শিখেছে তো। যা না বাবা এখান থেকে। আবার বাজে কথা, জান। বাবা, আপনি দেখছি আজকাল আমাকে একদম সহ্যই করতে পারছেন না। ঠিক আছে, আজ বিকেলে ভিজিটিং আওয়ার্সে হাসপাতালে যখন সেজ বৌদিকে দেখতে যাব, আপনাকে আমি নিয়ে যাব না, তখন বুঝবেন মজা। ছোট বৌদি, ছোট বৌদি, ও ছোট বৌদি, সেজ বৌদিকে আর হসপিটালে দেখতে যেতে হবে না। সেজ বৌদি ছুটি পেয়ে গেছে, বাড়িও চলে এসেছে। কি কি বলছো তুমি বর্ষা? হ্যাঁ গো ছোট বৌদি, আজকে না সেজ বৌদির শরীরটা একটু ভালো ছিল, তাই বারবার অনুরোধ করছিল বাড়ি আসার জন্য। আজ তো বাড়িতে অন্নপূর্ণা পুজো, সেই জন্য। তা সেজ বৌদি কোথায় আছে রে এখন? ওই তো ঘরে আছে, জেঠিমনির সাথে কথা বলছে। থ্যাংক ইউ মা অন্নপূর্ণা, তুমি আমার দিদি ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনলে। থ্যাংক ইউ মা। ছোট বৌদি চলো চলো। কি হলো অপু, চলুন। হ্যাঁ চলুন চলুন। ভগবান, তো মেঘনা চাইতে জল। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। এখন তো এই ঘরে কেউ আসবে না। এখন ওই সেজ বৌমার আশা নিয়ে ও ঘরে কত কত নাটক চলবে।
এই সুযোগে যা করার করে ফেলতে হবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মাগো, মাগো, ওই মেয়েটাকে একটু দেখো মা। এবার টুক করে বসার ঘরে গিয়ে দর্শক সেজে বসে পড়তে হবে।